অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একেবারে অন্যান্য যে ছবি আমরা সাধারণত দেখতে পেতাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, সেই ছবি নেই। কারণ নিরাপত্তায় কাটছাড়। সিপির নির্দেশে আজ থেকে 3টি ঠিকানায় বাড়তি নিরাপত্তা কমিয়ে দেওয়া হলো। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাবাক স্ট্রিটের অফিস, হরিশ মুখার্জি রোডের বাড়ি এবং কালীঘাটের বাড়ির সামনে, সেখানেও কিন্তু পুলিশ পিকেট তুলে নেওয়া হলো। তাহলে আজকে একটি কি ছবি এখন রয়েছে, সরাসরি যাই, অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, 24 ঘন্টায় 360 ডিগ্রি ঘুরে গেছে 188 এ হরিশ মুখার্জি রোড শান্তিনিকেতন বিল্ডিংয়ের সামনের ছবি। কেন ঘুরে গেছে? এর আগে পর্যন্ত, এমনকি গতকাল দুপুর পর্যন্ত জি 24 ঘন্টার এই প্রতিনিধি যখন এখানে ক্যামেরা বার করেছিলেন, তখন এখানে সার দিয়ে বসে থাকা নিরাপত্তা কর্মী এবং আধিকারিক, যাদের চেয়ারগুলো এখনো পর্যন্ত পরপর একটার পর একটা গায়ের ওপর তুলে রাখা রয়েছে, এই এত সংখ্যক নিরাপত্তা কর্মী 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন নিরাপত্তা রক্ষী বসে থাকতেন। তারা বলেছিলেন এখান থেকে সরে যান, এখানে কোনো ছবি তোলা যাবে না। আজ জি 24 ঘন্টার ক্যামেরা, এই যে ব্যারিকেড, এই যে গার্ডরেল, তার এই প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে সদর দরজা থেকে লাইভ করছে, কথা বলছে দর্শকদের সঙ্গে। এতেই বোঝা যাচ্ছে ছবিটা কতটা আলাদা। দুদিকে দুটো স্থায়ী কলকাতা পুলিশের কিয়স্ক তৈরি হয়েছিল, সেগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে, কিন্তু গতকাল পর্যন্ত ভেতরে এই চেয়ারে যারা দুদিকে দুপ্রান্তে নিরাপত্তা রক্ষী বসে থাকতেন তাদের আর দেখা নেই। তার থেকেও বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সড়ক পথে যাতায়াত করতেন, তিনি যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন, সেই রাস্তাতে আগে থেকে সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী তার একটা অফলাইন রুট সার্ভে হতো। তারপর তিনি যখন যেতেন তখন তার জন্য থাকতো গ্রিন চ্যানেল বা গ্রিন করিডোরের ব্যবস্থা। এই কোনো কিছুই আর নেই। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একজন সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের জন্য যে Y+ ক্যাটেগরির নিরাপত্তা পান, অর্থাৎ সঙ্গে 3 জন এবং তার সঙ্গে অবশ্যই তিনি যখন এই বাড়িতে নেই, বাড়িতে আরও 2 জন, এটাকে বলে Y+। এই Y+ ক্যাটেগরির নিরাপত্তাটুকু বাদ দিলে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা একেবারে শুনশান। আমরা আবারও দেখাচ্ছি সেই ছবি ক্যামেরা বন্ধু নবীনের মাধ্যমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তার যাবতীয় প্রোটোকল আজ সকাল 6:30 থেকে সম্পূর্ণ উধাও। অয়ন, ধন্যবাদ তোমাকে। সোমবার পরিষ্কার হয়ে যায় ছবিটা ভোটের ফল বেরোনোর পর যে বিপুল জয় নিয়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে, এবং তারপর থেকে এই কৌতূহল ছিল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখন ইস্তফা দিতে যাবেন, কবে তিনি ইস্তফা দিতে যাবেন। এই সমস্ত জল্পনা কৌতূহলের মধ্যেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন পরিষ্কার যে তিনি ইস্তফা দেবেন না, তিনি পদত্যাগ করবেন না, কারণ তিনি হারেননি, তার উপর হার চাপিয়ে দেওয়া হয়েছে। গতকাল একেবারে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার এই বার্তাই দিয়ে দিলেন যে তিনি ইস্তফা দিচ্ছেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. মমতা বন্দ্যোপাধ্যায় যখন গতকাল এই পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে তিনি ইস্তফা দিচ্ছেন না, তখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্নও আসছে যে বিধানসভার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তাহলে এরপরে কি হবে। তিনি ইস্তফা যদি না দেন তাহলে কি হবে, কি কি সম্ভাবনা সেক্ষেত্রে উঠে আসছে, আমরা এই বিষয় নিয়ে জানবো শ্রেয়সীর কাছ থেকে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি রয়েছেন। শ্রেয়সী, দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলেছেন গতকাল যে এক্ষেত্রে তিনি এই মুহূর্তে পদত্যাগ করছেন না, সাধারণভাবে যেটা দেখা যায় যে যখনই একটা সরকার চলে যাচ্ছে, যখনই মেজরিটি পাচ্ছে অন্য দল, তখনই কিন্তু কার্যত দেখা যায় যে তিনি যে দল দায়িত্ব ছিল সেই দলের যিনি প্রধান, অর্থাৎ সেক্ষেত্রে পরিষদীয় দলনেতা যিনি থাকেন, যিনি মুখ্যমন্ত্রী থাকেন, তিনি সেক্ষেত্রে রেজিগনেশন দিয়ে আসেন রাজভবনে গিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি জানিয়েছেন যে তিনি রিজাইন করবেন না, কারণ তিনি মনে করেন যে হারেননি, তাকে
তাকে জোর করে হারানো হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখন কি কি সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে হচ্ছে 6 তারিখ, 6 মে, ঠিক 5 বছর আগে 21 সালের এই 6 তারিখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শপথ নিয়েছিলেন। ফলে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু আজকেই কিন্তু রাত্রির 12টা পর্যন্ত তার মুখ্যমন্ত্রী হিসেবে তার মেয়াদ, অর্থাৎ আজকে রাত্রির 12টার পর থেকে কিন্তু তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, যে নিয়ম রয়েছে সেই নিয়ম বলে। এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি সেক্ষেত্রে রিজাইন করবেন না, ফলে সেক্ষেত্রে কি কি অপশন হতে পারে এক্ষেত্রে কিন্তু সমস্ত দায়িত্ব বা সিদ্ধান্ত কিন্তু একেবারে এককভাবে নিতে পারেন রাজ্যপাল। কি কি হতে পারে? প্রথম যে জিনিসটা হতে পারে, তিনি আজকে রাত্রির 12টার পরে তিনি গোটা মন্ত্রিসভাকে তিনি সেক্ষেত্রে বরখাস্ত করতে পারেন, যে এই মন্ত্রিসভাকে আমি বরখাস্ত করলাম বা এই মন্ত্রিসভাকে ভেঙে দিলাম আমি। অর্থাৎ এই জায়গা থেকে যদি তিনি এটা করেন তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আর মুখ্যমন্ত্রী থাকছেন না, সেরকমভাবে কিন্তু কার্যত তার রেজিগনেশন দেওয়া বা না দেওয়ার কিন্তু আর কোনো সেক্ষেত্রে কোনো বিষয়ই থাকছে না। দ্বিতীয়ত যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে যে এক্ষেত্রে যদি দেখা যায় যে নতুন দল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বরখাস্ত করার পরে নতুন যে দল, সেই দলকে কিন্তু যারা সরকার গঠন করবে তাদেরকে কিন্তু কালকেই শপথ নিতে হবে, কারণ সরকার কিন্তু এইভাবে খালি রাখা যায় না। ফলে যদি কালকে শপথ নিতে হয়, দেখা যায় যে যদি নতুন যে দলে ক্ষমতায় আসার কথা, অর্থাৎ এক্ষেত্রে বিজেপি, সেক্ষেত্রে বিজেপি যদি কালকে শপথ নেওয়ার মতন অবস্থায় থাকে তাহলে তারা কালকেই তাদেরকে শপথ নিতে হবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে রাজ্যপাল তিনি বর্তমান সরকারকে বলতে পারেন যে এক্ষেত্রে বরখাস্ত না করে বা ক্যাবিনেট ভেঙে না দিয়ে তিনি বর্তমান সরকারকে বলতে পারেন তারা কেয়ারটেকার সরকার হিসেবে কিন্তু তারা যাতে আরো বেশ কয়েকটা দিন তারা যাতে কাজটা চালিয়ে যান। দ্বিতীয়ত। আর তৃতীয়ত কি হতে পারে? তৃতীয়ত হতে পারে যে এক্ষেত্রে দেখা গেল যে এক্ষেত্রে নতুন, অর্থাৎ বিজেপি এই মুহূর্তে তারা গোটা মন্ত্রিসভা কারা কারা শপথ নেবে সেই বিষয়টা নিয়ে তারা যদি এখনো পর্যন্ত স্থির সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে শুধুমাত্র বিজেপির তরফে যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি কালকে শপথ নেবেন, অর্থাৎ তাকে শপথ নিতে বলা যেতে পারে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি শপথ নিয়ে সমস্ত দপ্তরগুলো তিনি নিজের সঙ্গে রাখবেন এবং সেক্ষেত্রে তারপরে পরবর্তীকালে অন্যান্য যারা মন্ত্রিসভা যারা রয়েছেন তারা কিন্তু সেক্ষেত্রে শপথ নেবেন। ফলে সমস্ত একাধিক সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকে আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুদা, গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি ইস্তফা দিচ্ছেন না, সেক্ষেত্রে সত্যিই কি কোনো সংকট আসার কোনো সম্ভাবনা রয়েছে যদি বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারপরেও? দেখুন, মুখ্যমন্ত্রী মানে কেয়ারটেকিং মুখ্যমন্ত্রীর সব পদত্যাগটা কিন্তু আনুষ্ঠানিক নয়, সাংবিধানিক। শব্দটা প্রথমে বুঝতে হবে। এই যে সাংবিধানিক, তার মানে সাংবিধানিক একটা সংকটের জায়গা তৈরি হবে তিনি যদি পদত্যাগ না করেন। কিন্তু সংকটটা কোন লেভেলের? প্রথম কথা, ভারতবর্ষের এক্সিস্টিং সংবিধানে রাজ্যপাল সক্রিয় শাসক, ব্রিজ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, যেটা রাষ্ট্রপতিও অনেক জায়গায় তার হাত বাঁধা, রাজ্যপালের কিন্তু অনেক জায়গায় তার স্বেচ্ছাধারী ক্ষমতার কথা লেখা আছে। ফলে এই জায়গা দাঁড়িয়ে 164 ধারা, যেটা বহু চর্চিত চর্বিত এতক্ষণ হয়ে গেছে, সেখানে কিন্তু তিনি স্বেচ্ছাধারী ক্ষমতার বলে রাজ্যের ক্যাবিনেট এবং মুখ্যমন্ত্রীকে যেহেতু তিনি খুশি হয়ে প্লেজারলি ইনভাইট করতে পারেন, সেইভাবে প্লেজারলি তিনি তাকে নো কনফিডেন্স মোশনে রাখতে পারেন যে আপনি হয় আপনার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুন, মুখ্যমন্ত্রী আসবেন না। তাহলে তিনি যেটা করতে পারেন, প্রথম কথাই হচ্ছে তার স্বেচ্ছাধারী ক্ষমতা নিয়ে যারা বিপুল সংখ্যায় জিতেছে তাদের যিনি মুখ্যমন্ত্রী শপথ দেবেন তাকে বলতে পারেন আপনি শাসন ব্যবস্থার হাতে তুলে নিন। দ্বিতীয়, তিনি কিছুদিনের জন্য ক্যাবিনেট ফরমেশনের আগের অচলাবস্থার জন্য তিনি হাতে নিয়ে যেতে পারেন সরকারটাকে। তৃতীয়, যেটা সবচেয়ে বড় সম্ভাবনা, যখন নো কনফিডেন্স মোশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এলেন না, তাকে 164 2 নম্বর ধারায়, যেখানে স্পষ্ট দুটো ক্লজ লেখা আছে, একটাতে তিনি সরাসরি ডিসমিস করতে পারেন, অথবা ঠিক যেমন 21-এ হয়েছিল, মুখ্যমন্ত্রী হেরে গিয়েছিলেন, শপথ নিয়ে 6 মাস পরে উপনির্বাচনে জিতে এসেছেন, সেই ধারাতেও বলা আছে তিনি সেটা করতে পারলেন কিনা সেটা পরীক্ষা যদি মাননীয় গভর্নর বুঝতে পারেন হয়নি, তিনি সেখানে কিন্তু সরাসরি ডিসমিস করে ক্যাবিনেটের কোনো একজনকে। সেক্ষেত্রে কোন দিকে এই মুহূর্তে পরিস্থিতি এগোবে সেদিকে তো অবশ্যই আমাদের সকলের নজর রয়েছে। ঝন্টুদা, ধন্যবাদ আপনাকে। আর এর মধ্যেই রাজ্যে পালা বদলের পর আমলা মহলও এবার ইস্তফার হিড়িক পড়ে গিয়েছে। ইস্তফা দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, মনোজ পান্ত, ইস্তফা দিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদীও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।